দর্শক, মানবজমিনের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান দ্য পলিটিক্যাল ডিকোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতির বিগত কয়েক দশকের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট সব মিলিয়ে জাতীয় পার্টির অবস্থানটা কি, দলটির অস্তিত্বের লড়াই এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা কথা বলবো জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে। কেমন আছেন? আল্লাহর রহমত, ভালো আছে, ধন্যবাদ। প্রথমেই জানতে চাই যে দেশে বর্তমান প্রেক্ষাপটে তেলের একটা ক্রাইসিস চলছে, পাশাপাশি হামের একটি মহামারী বলা চলে, এরকমই একটা চলছে। আসলে কি বলতে চান আপনি দেশের মানুষের উদ্দেশ্যে? দেশটা বেশ কিছুদিন থেকে নানান ধরনের সমস্যার জর্জরিত। বর্তমান সরকারের বিষয়ে আমার একটা কিছুটা হলো সহানুভূতি জাগে যে ওনারা ইনহেরিট করেছেন একটা ভঙ্গুর অর্থনীতি, সামাজিক নিরাপত্তাহীনতা এবং বিশেষভাবে অর্থনৈতিক একটা মন্দার অবস্থা। তার মধ্যে হঠাৎ করে এই আগের থেকেই অবস্থা খারাপ ছিল, গত অন্তর্বর্তীকালীন সরকারি কিছু কাজকর্মের দেশ একেবারেই নিম্নতম পর্যায়ে চলে গেছিল বিভিন্ন লেভেলে, একেবারে বিভিন্ন ইন্ডেক্সে, বিশেষ করে অর্থনৈতিক ইন্ডেক্সে। রাজনৈতিক স্থিতিশীলতা একেবারেই, সামাজিক নিরাপত্তা ছিল না। তো সব মিলিয়ে একটা হযবরলের মধ্যে তারা দেশটা গ্রহণ করেছেন। তার মধ্যে গ্রহণ করার সঙ্গে বা একেবারে বলা যায় কাছাকাছি সময় ওই ইরান যুদ্ধ শুরু হলো, ইরানের উপরে ইসরায়েল এবং আমেরিকার হামলা। তারপরে হঠাৎ করেই সারা বিশ্বে জ্বালানি তেলের সংকট হলো এবং একটা মন্দা, বিশ্বে একটা অর্থনৈতিক মন্দার আভাস পাওয়া যাচ্ছে, যেটা IMF থেকে গত 3-4 দিন আগেই ঘোষণা করেছে যে সারা বিশ্বে প্রায় 2% গ্রোথ ডাউন হবে এবং এটাতে একটা সারা বিশ্বে একটা বিশালভাবে ইকোনমিক রিসেশন হবে। সেখানে দুটো জিনিস আমাদের দেশে সরাসরি এখানে হিট করছে, সেটা হলো জ্বালানি তেলের দাম দ্বিগুণের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে। সেভাবে জ্বালানি তেল আমাদের প্রায় সবটাই বাইরে থেকে আনতে হয়, সেখানে এই অবস্থা। আর দ্বিতীয়ত হলো যেটা এখনও সামনের দিকে আসবে, সেটা হলো সার সমস্যা। ওই সারেরও অনেক জ্বালানির ওই একই রুটি দিয়ে সারও অনেক ট্রান্সপোর্ট করা হয় এবং সারের প্রোডাকশনও ওই জ্বালানির উপরে অনেকখানি নির্ভরশীল, গ্যাসের উপর নির্ভরশীল। ওখানে আমাদের সার কারখানাগুলি প্রায়গুলি এখন বন্ধ, ভারতেরও অনেকগুলি বন্ধ হয়ে গেছে শুনলাম। সারের প্রোডাকশন কম হচ্ছে, আর ওই আসার জন্য যে রুটটা ব্যবহার করতে হয় সেখানেও একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, সারের দামও দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো এগুলো, আর শেষ পর্যন্ত যে জিনিসটি হঠাৎ করে হলো, কিন্তু এটা একটা মানবিক সমস্যা, যে বাচ্চারা বিভিন্ন সময় হামের কারণে মারা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে প্রচুর বাচ্চা একেবারেই হঠাৎ করে কিছু বোঝার আগে হাম হচ্ছে এবং মারা যাচ্ছে। তার কোনো সেটার জন্য এই সরকারকে আমি দায়ী করি না। বিগত সরকার যে হামের জন্য যে টিকার একটা বন্দোবস্ত ছিল আগের থেকে, এবং এটা করার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে সাহায্য, বিভিন্ন ধরনের সাহায্য সংস্থা থেকে অফারও ছিল, কিন্তু যে কোনো কারণে হোক ওনারা এই জিনিসটিকে করেন নাই। ফলশ্রুতিতে এখন হাম একটা মহামারীর রূপে দেখা দিয়েছে। এটাও বর্তমান সরকারের উপর একটা বড় চাপ সৃষ্টি করেছে, মানবিক চাপ। বাচ্চা মারা যাচ্ছে, ফ্যামিলি, অসহায় ফ্যামিলি কিছু করতে পারছেন না, সরকার চেষ্টা করছেন, এটি আমি বলবো। গত 1.5 দশকে জাতীয় পার্টিকে নিয়ে আসলে অনেক রকম ট্রোলিং হয়েছে। আমরা দেখেছি যে সরকারের কাস্টিং ডিরেক্টর বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে গৃহপালিত বিরোধী দল। সেই ক্ষেত্রে আসলে দলের হাল ধরার পর এই তকমা থেকে বের হওয়ার জন্য আসলে আপনি কি দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন? আমি সবসময় যতদিন থেকে যে জাতীয় পার্টিতে আছি, জাতীয় পার্টির রাজনৈতিক স্বাতন্ত্র্যটা, যেটা যে নিজস্বতা, এটা বহাল রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি। তো এই জিনিসটি আসলে দুর্ভাগ্য হলো, আমাদের 1990 সালের আমাদের নেতা যখন পদত্যাগ করে চলে গেলেন যে কোনোভাবে হোক, পরবর্তীতে যা ওনার সঙ্গে যা কমিটমেন্টগুলো ছিল সেগুলো রাখা হলো না, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হলো। তারপর সবচেয়ে বড় যেটা চাপ সৃষ্টি করলো, দুটো দল আমাদের পরবর্তীতে যারা আমাদের প্রতিপক্ষ হিসাবে ছিলেন আগে, পরবর্তীতে তারা ক্ষমতায় গেলেন। প্রথম বিএনপি আর তারপর হলো আওয়ামী লীগ। বিএনপি প্রথম থেকেই জাতীয় পার্টিকে নির্মূল করার জন্য একেবারেই হামলা মামলা, তাদের যে কোনো পলিটিক্যাল প্রোগ্রামে বাধা দেওয়া, তাদের অফিস ভেঙে দেওয়া, অফিস তালাবন্ধ করে দেওয়া একটা, এবং বিভিন্নভাবে নেতাকর্মীদেরকে উপর একটা নির্যাতন করে এক ধরনের চাপ সৃষ্টি করেছিল, জাতীয় পার্টিতে বিলীন হয়ে যায়। আর তারপরে যখন আওয়ামী লীগ আসলো, তারা আবার একটা নতুন কৌশল দেখলাম, সেটাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। সেটা হলো যে দলের মধ্যে একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি করে তাদের মাধ্যমে দলকে একটা একতাটাকে নষ্ট করে দেওয়া। ফলে হলো কি, সুবিধা, যে সরকারি দল ছিল, সুবিধাবাদী বা সুবিধাভোগী লোক অনেক ধরনের থাকে এখানে, তাদেরকে ব্যবহার করে দলের মধ্যে একটা যে ভাগ সৃষ্টি করা শুরু করলো আওয়ামী লীগ। এটার কারণে আমরা 96 সালেও আমরা দলের নিজস্বতা নিয়ে যে আমরা যে রাজনীতি করতে চেয়েছিলাম বা যেটা
যেটা নিয়ে আমরা বার্গেন করতে পারতাম, সেখানে আমাদের একটা ডিভিশন সৃষ্টি হয়ে গেল। জাতীয় পার্টি আর একটা নতুন জাতীয় পার্টি তৈরি হলো, তারা আবার পার্লামেন্টেও আমাদের চ্যালেঞ্জ করলো ইত্যাদি কারণে আমরা পার্লামেন্টে একতাবদ্ধভাবে যে একটা কোনো ডিসিশন নিব এবং তার মাধ্যমে যে তৎকালীন সরকারের সঙ্গে নেগোসিয়েট করে আমাদের নেতাকে বের করে আনবো, সেখানে আমরা বাধাগ্রস্ত হলাম। এটার ফলশ্রুতিতে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে আমরা সম্পূর্ণ কাটিয়ে উঠেও তারপরেও আমরা কাটিয়ে উঠেছিলাম। কিছুটা হলো আমরা নিজস্ব রাজনীতি নিয়ে চলছিলাম। যেমন 2014 সালে যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেখানে আমরা কিন্তু ওটা বর্জন করেছিলাম। পরবর্তীকালে যেহেতু ওখানে আমাদের ডিভিশন ছিল না তখন, পরবর্তীকালে আবার 2007 সালে যেটা 22শে জানুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা, সেটা পরে 111-এর কারণে হলো না, সেখানেও কিন্তু জাতীয় পার্টি প্রথমে বর্জন করেছিল। কিন্তু আওয়ামী লীগের এখানে এসে 2014 সালে এসে এরশাদ সাহেব যখন বললেন যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এবং না হলে আমি নির্বাচন করব না, ওই কন্ডিশনে উনি যখন গেলেন, শেষ পর্যন্ত গিয়ে যখন সব দল আসলো না, উনি বললেন যে বিএনপি জামাত যদি না আসে, বিএনপি যদি না আসে আমি নির্বাচন করবো না। আগে বলেছিলাম, আমি উদ্যোগ করলাম এবং উনি সবাইকে আমাদের নির্দেশ দিলেন। সেই সময় আবার আমাদের দলের, আমার ভাবিকে নিয়ে একটা দলের কিছু লোককে নিয়ে একটা গোষ্ঠী তৈরি করলো আওয়ামী লীগ, এবং তারা আবার এরশাদ সাহেবকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তখন তারা নতুনভাবে তাদের এই যে ওনার রাজনীতি থেকে বিচ্যুত হয়ে গেলেন, যে উনি নিজস্ব সক্রিয় রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি যেটা জনগণ চাচ্ছে সেটা উনি করতে চেয়েছিলেন, কিন্তু উনি পারলেন না। ওনাকে বাধাগ্রস্ত করা হলো এবং ওখানে বলতে গেলে জোর করেই ওনাকে নির্বাচন আনা হলো। এবং তারপর থেকেই সবসময় যখনই আওয়ামী লীগ যত পাওয়ারে ছিল, সবসময় এই প্রেশারটা আমরা ফিল করতাম যে আমরা নিজস্ব কোনো রাজনীতি দিতে গেলেই একটা পক্ষ দাঁড়িয়ে যায় আওয়ামী লীগের পক্ষে, এবং তারা আমাদের নিজস্ব রাজনীতির যেটা জনগণের চাওয়া, যেমন 2014 আমি নির্বাচন করিনি, আমি কিন্তু মন্ত্রী ছিলাম তখন পরিপূর্ণ মহাজোট সরকারের, আমি করিনি এবং আমার সঙ্গে প্রায় 270 জনের মতো সেখানে আমরা উইথড্র করেছিলাম। অনেককে বলা হয়েছিল যে আপনারা থাকেন, আপনাদের ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে আর আপনাদের প্রতিপক্ষ নেই, তারপরেও কিন্তু আমরা অনেকে উইথড্র করেছিলাম। আমাকে বলা হয়েছিল যে আপনি খালি বসে থাকেন, কিছু করতে হবে না, আপনি মন্ত্রী হবেন, আপনি এমপি হবেন, আমি কিন্তু তারপরেও নেই। পরবর্তীকালে কিন্তু 2014 পরে সরকার গঠন করা হলো 2018-তে, আর 2014 পরে তখন কিন্তু আমাকে আবার মন্ত্রিসভায় ডাকা হয়েছিল, আমি সেটাও রিফিউজ করেছি। কিন্তু আমাদের এই আত্মত্যাগটাকে ঠিকমতো কালার করা যায়নি, কারণ এরশাদ সাহেব এবং একটি অংশ ক্ষুদ্র কিছু মানুষ নিয়ে তারা পার্লামেন্টে ছিল এবং তারা একই সঙ্গে বিরোধী দলে ছিল, একই সঙ্গে আবার সরকারেও ছিল, যেটা আমাদের মনে হয় পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি। এসব কারণে আমরা জনগণের চোখে অনেকটা ছোট হয়ে গেছি। যদিও জাতীয় পার্টির যেটা মেইন স্ট্রিম, বলতে গেলে 90% এমপি প্রার্থী এবং 90% যারা জাতীয় পার্টি করতো তখন তারা এটার বিপক্ষে ছিল। নানান প্রেশারে শেষ পর্যন্ত আবার দল একসঙ্গে হয়েছে। এটা আমরা 2024-এও এরকম একটা ফিস করি। এখন কিন্তু আমি এটা দৃঢ়ভাবে এটা ধারণ করেছি যে আমরা জনগণের পক্ষের রাজনীতি করব, তাতে আমাদেরকে যা হবে হবে, মানে কারণ আমরা আর পিছু হতে রাজি নই, আর আমরা আর কোনো কারো দ্বারা ব্যবহৃত হতে রাজি নই। তো সেই পথটাতে আমরা এগিয়ে যাচ্ছি। এটাতে কিছুটা হলো চাপ সৃষ্টি করা হয়েছে। এবারও ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে একটা ধরম মহরম করে একটি গ্রুপ তাদের সঙ্গে গিয়ে আমাদের লাগল নিয়ে একেবারে ইলেকশন ডে পর্যন্ত একটা গন্ডগোল চালিয়ে গেছে, এখনও তারা চালিয়ে চেষ্টা করছে। আবার তারা এখন হয়তো নতুন সরকার এসছে, তাদের সঙ্গে গিয়েও একই ধরম মহরম করবে। কিন্তু আমি বলেছি যে জাতীয় পার্টি আমার নেতৃত্বে যতদিন থাকবে, আমি যতদিন জীবিত আছি, জাতীয় পার্টি কারো দ্বারা ব্যবহৃত হবে না, দেশের জনগণের পক্ষে কাজ করবে, যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে এবং সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। কাজেই এখন আমাদের রাজনীতিটা, আমি মনে করি দেশের রাজনীতিতে এখন আমাদের একটা অবদান দেওয়ার সুযোগ এসছে এবং সারা দেশে কিন্তু আমরা একটা কণ্ঠস্বর হয়েছি, যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছিলাম, যেটা অন্য কেউ বলছে না, আমরা সেটা বলছি। জনগণের পক্ষে কথা বলছি, জনগণের অধিকারের পক্ষে কথা বলছি, সত্য কথা যেটা জনগণ শুনতে চায় সেটা বলেছি, সাহস করে বলেছি। কাজেই আমাদের একটা অবস্থান তৈরি হচ্ছে এবং আমরা একটা ভোট ব্যাংক আশা করি সামনের দিকে অনেক শক্তভাবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি এবং অনেকটা সফল হয়েছে। এই গত নির্বাচনে এটা আমি খেয়াল করেছিলাম, নির্বাচনের আগে আমি যতগুলো বক্তৃতা দিয়েছি সবগুলোই প্রায় ভাইরাল, শুধু না, মানে 7-8 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে সবাই মানুষের। এবং আমি যেখানে নির্বাচনে ক্যাম্পেইন করতে গেছি, যেখানে যত লোক ছিল, মানে আশেপাশে হাজার হাজার লোক আমার সঙ্গে দেখা করতে, ছবি তুলতে, আমাকে কনগ্রেচুলেট করেছে। তারপরে নির্বাচনের রেজাল্ট দেখে আমি হতভম্ব হয়ে গেছি, কারণ সবাই বলেছে যে প্রশ্নই আসে না স্যার, আমরা আপনাকে ভোট, যে যত কথা টাকা ঢালিয়েছে, অনেক কিছু করেছে। কিন্তু পরবর্তীকালে অবশ্য বুঝতে পেরেছি যে নির্বাচনটা সাজানো ছিল এবং আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবেই একটা প্ল্যানের হিসেবে সম্পূর্ণভাবে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। শুধু না, সব ক্যান্ডিডেট এবং আমাদেরকে সর্বমোট সবগুলোকে জামানত বাজেয়াপ্ত করেছে, 1%-এর নিচে ভোট দেখানো। এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা গাণিতিকভাবে আমি একেবারে অঙ্ক দিয়ে প্রমাণ করতে পারবো যে এই নির্বাচনটা শুধু নির্বাচন হয়নি, এটা একটা টোটালি সিলেকশন হয়েছে। সেটা আর
রাখতে হবে। তো এখন আমরা মনে করছি এই মুহূর্তেও আমাদের প্রয়োজনীয়তা দেশবাসীর কাছে আছে এবং দেশবাসী ফিল করছে যে একটা ভ্যাকাম মানে সত্য কথা বলতে সরকার গঠন হচ্ছে, নির্বাচিত সরকার, সবাই আমরা মেনে নিয়েছি। আমি বলছি আইনগতভাবে যত লোকই ভোট দেখার যেভাবে হোক, যেহেতু ওনারা আইনগতভাবে পেয়ে গেছেন এবং ওনারা কারচুপির সঙ্গে জড়িত ওনারা থাকার কথা না, যেহেতু ওনারা সরকারে ছিলেন না, তা হয়তো জামাত এবং আমাদের এনসিপিআর যেটা ছিল আমাদের অন্তর্বর্তী সরকার, এরা মোটামুটি সরকারটা কন্ট্রোল করেছিলেন। কাজেই তাদেরকে আমরা মনে করি তারা থাকুক বৈধভাবে, তারা চলুক এবং সেইভাবেই দেশটাকে সামনে নিয়ে যাক। আমি এটাও বলেছি যে আমরা তাকে কনগ্রাচুলেট করেছি এবং আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব সামনের দিকে। তারা যদি জনগণের কল্যাণে কাজ করতে চান, আমাদের যে কোনো সহযোগিতা চাইলে আমরা করব। এই রাজনীতি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি জনগণের পক্ষের দল হিসেবে এবং আমরা খুবই আশাবাদী যে সামনের দিকে যত দিন যাবে আমাদের প্রয়োজনীয়তা বাড়তে থাকবে। 2014, 2018, 2024 এই তিনটি নির্বাচনেই দল হিসেবে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আবার এই তিনটি নির্বাচনে কিন্তু গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ আসলে। সেই ক্ষেত্রে এই অংশগ্রহণের দায়ভার কিভাবে নেবেন? 14তে আমি অংশগ্রহণ করিনি, বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেনি। দল হিসেবে গেছে সেহেতু আমাদের নাম এসছে, কিন্তু দলের আসল শক্তি তো তাদের কর্মী, তাদের নেতৃত্ব, তার মধ্যে একটি অংশ শুধু করেছে। যে এটা 100% দায় যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে, এটা জোর করে দেওয়া হচ্ছে। আমাকে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি এখানে সরাসরি সব কিছু ত্যাগ করে আমি এখানে এর পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। 2018টা কী নির্বাচন হবে সেটা কিন্তু আমরা কেউ জানতাম না। এখানে কিন্তু বিএনপি সম্পূর্ণ অংশগ্রহণ করেছে। আরেকটা কথা আমি বলি, 2014 নির্বাচন বিএনপি বর্জন করলেও নির্বাচন কিন্তু পরবর্তীকালে যে স্থানীয় সরকার নির্বাচন, এগুলোতে বিএনপি সরাসরি অংশগ্রহণ করেছে। তার মানে তারা কিন্তু এই সিস্টেমকে কিন্তু রিফিউজ করেনি। তারা এই আওয়ামী লীগ সরকার এবং তাদের নির্বাচন ব্যবস্থা সব কিছু মেনে নিয়েই এসছে এবং 2018তেও তারা মেনে নিয়ে নির্বাচন করতে আসছে, সবাই মিলে আসছে। সেখানে যেটা ভোট হয়েছে সেটা ভালো ভোট হয়নি, তবে এর মধ্যে আমাদের তো কিছু দায় নেই। আমরা তো তখন আমাদের নেতা ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, উনি বলেছেন এই মুহূর্তে আমরা আওয়ামী লীগের সঙ্গে থাকলে আমাদের ভালো সুবিধাজনক অবস্থানে থাকবো। যেহেতু জোট হয়েছে একটা, ওখানে জোট হয়েছে একটা, এখানে জোট হয়েছে, আমরা এই জোটে ছিলাম, আমরা ভালো অবস্থানে ছিলাম, ভালো অবস্থা নিচ্ছি। শেষ পর্যন্ত আমাদের রেজাল্টও ভালো হয়েছে। নির্বাচন যেটা করেছে, যেভাবে হয়েছে সেটা সঠিক নির্বাচন হয়নি। অনেকে বলছে দিনের ভোট রাতে হয়েছে, কিছু ক্ষেত্রে হয়েছে। তারপরে তোমাদের একটা কথা বলি, সেই নির্বাচনের চেয়েও এবং 2024-এ যে নির্বাচন তার চেয়েও 2026-এর নির্বাচন আরও খারাপ হয়েছে। এটা আমি জোর করে বলতে পারি, এটা আমি প্রমাণ করতে পারি, আমি অঙ্ক করে প্রমাণ করে দিতে পারি যে এর চেয়ে কোনো ভালো নির্বাচন তারপরেও হয়নি। যাই হোক, সেই জন্য আমরা যতটুকু দায় নেওয়ার সেটা তো আমরা নিচ্ছি। 2024 নির্বাচনটা আমরা সহজে করতে চাইনি। সেখানেও ওই যে আমাদের একটা গ্রুপ করে এমনভাবে করা হয়েছে যে আমরা না করলে আরেকজন করে ফেলবে এবং দল সেরকম থাকবে না, নানান ধরনের দলের অস্তিত্বের প্রশ্ন ছিল। এই সমস্ত কারণে আমাদের করতে হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই নির্বাচনকে বিষয়ে আমি সংসদে কথা বলেছি, নির্বাচন হয়নি ঠিকমতো এবং আমি আর্টিকেল লিখেছি এবং বিভিন্ন জায়গায় বিদেশি দেশে কথা বলেছি এবং আমার সেখানেও অঙ্ক করে দেখিয়েছি যে এই নির্বাচনটা কোনো নির্বাচন হয়নি 2024-এরটা। ঠিক তার চেয়েও খারাপ নির্বাচন কিন্তু 2026 হয়েছে। আমি বারংবার বলছি এটা, কিন্তু আমার এখানে কোনো দিনের ভোট রাতে হয়নি, শুধু দিনের ভোট রাতে হয়েছে, পরের দিন ভোরে হয়েছে, পরের দিন সারাদিন ধরে সিল মারা হয়েছে। একেবারে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার মিলে, সবাই মিলে, পুলিশ এবং একবারে আনসাররা মিলে করেছে। পরের দিন বিকালে হয়েছে, রাতে হয়েছে, পরের দিন রাত পর্যন্ত এটার হিসাব নিকাশ হয়েছে। কেননা প্রায় 5.5 কোটি আমার হিসাবে ব্যালট নতুন তৈরি করা হচ্ছে অথবা ফলাফল নতুনভাবে দেওয়া হচ্ছে। 5.5 কোটি ভোট দিয়েছে মাত্র 2 কোটি লোক এবং প্রায় 11 কোটি লোক ভোট বর্জন করেছে, মানে আসেনি ভোটে। বর্জন মানে বর্জন বলবো না, তারা যে কোনো কারণে ইন্টারেস্ট পায়নি আর কি। একটা সময় দেখা যায় যে দীর্ঘ সময়ে আওয়ামী লীগের সাথে যে সখ্যতা জাতীয় পার্টির, সেই সখ্যতার কারণে পরবর্তীতে 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয় পার্টিকে আসলে দোসর যেই ট্যাগটা, এই ট্যাগটার সম্মুখীন হতে হয়েছে। আসলে এই অপবাদটাকে আপনার দলের জন্য মানে অনেক বড় রাজনৈতিক বোঝা কিনা? না, এটা যে কোনো কারণে এটা এখন বোঝা নয়, উল্টো দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। যেহেতু আমরা দোষর ছিলাম না, এটার জন্য আমরা একেবারে সেই পুরো আন্দোলনটার মধ্যে একেবারে সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি প্রথম থেকে এই কোটা সংস্কার আন্দোলন, আসলে কোটা সংস্কার আন্দোলন নয়, এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এবং এটা শুধু ছাত্রদের আন্দোলন নয়, এটা ছাত্র জনতার আন্দোলন। এগুলো কথা প্রতিদিন বক্তব্য বৃদ্ধি, তাদেরকে গুলি করেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে, সেখানে প্রোটেস্ট করেছে, আমার উকিল দিয়ে তাদের ওখানে রিপ্রেজেন্ট করানোর চেষ্টা করেছি বিভিন্নভাবে এবং তাদেরকে আমি
যখন মারা গেছে যে ছেলেটা আমাদের রংপুর, তার কবর জিয়ারত করতে আমি প্রথম গেছি, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। তো আমি সর্বতভাবে সরকারের যেগুলো কাজকর্ম হয়েছে এগুলো নিয়ে তাদেরকে সমালোচনা করেছি, এবং অফিসিয়ালি একমাত্র জাতীয় পার্টি রেজলিউশন করেছে যে আমরা এই মুভমেন্টের সঙ্গে আছি, মুভমেন্টের আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবো শেষ দিন পর্যন্ত, যখন যাদের যা প্রয়োজন হবে। তাদের আমি বীর মুক্তি সেনা হিসেবে ঘোষণা দেওয়া হোক, তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, তাদের চিকিৎসা ব্যবস্থা, সব কিছু সম্পর্কে আমার বক্তব্য আছে। কাজেই আমরা এই আন্দোলনের সময় ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ, আমি একটা বই লিখছি, এটার এখন এটা দামি কপি, এই বইটা এই বইটার মধ্যে আমি পুরোপুরি দিয়েছি যে এই নির্বাচনের সময়, নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের সময় এবং নির্বাচনে আগে পরে এবং বিগত সরকারের আমলের কথাগুলো সবগুলো কিন্তু আমি তুলে ধরেছি এখানে। আমার বক্তব্য আমার বিভিন্ন পেপারে এসছে, আমার সাংবাদিক সম্মেলন করেছে সেটা আসছে, আবার আমাদের সাক্ষাৎকার এসছে, আমার আর্টিকেল লেখা এসছে, সবগুলো দিয়েছে যে এই কথাটাকে এটা আসলো কীভাবে। এটা আমি বলি, ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা কিন্তু 5ই আগস্টে যখন ক্ষমতা হস্তান্তর আমরা ছিলাম 2 মাস পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করেছি, কোনো সমস্যা নেই। অক্টোবরের 7 তারিখে দুজন সমন্বয়ক হঠাৎ করে বলে বসলেন যে জাতীয় পার্টি হলো দোসর, কাজে এদেরকে রাজনীতি করতে যাওয়া যাবে। আমি বলবো না, তো একটা সমন্বয়ক, এটা কথা তো আমরা অতটা একটু অ্যাড করে রাখি যে মানে এই যে শ্রেণীটা বা যারা আপনাদেরকে দোসর বলছেন, জাতীয় পার্টিকে দোসর কেন, মানে তাদের এই মনোভাবের কারণটা কি? এটা তারা বলতে পারবে কেন। আমরা যেটা বুঝেছি সেটা হলো তারা বোধহয় মনে করছে যে জাতীয় পার্টি একটা বড় ভোট ব্যাংক আছে, আর এমনি তো আওয়ামী লীগের ভোট ব্যাংক বা বিএনপির ভোট ব্যাংক এগুলো তো আছেই। এখন জাতীয় পার্টির ভোট ব্যাংকটা যদি কোনো কারণে নড়বড়ে হয়ে যায়, সেখানে হয়তো তাদের ভোট ব্যাংক ইনক্রিজ করতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু 4টা দল, মানে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে প্রায় 80%, 81% ভোট, আমাদের আর জামাতের মিলে প্রায় 12-14% ভোট, আর বাকি হলো এই স্বতন্ত্র, আর সব দল মিলে হয় 3 থেকে 4% ভোট, আর স্বতন্ত্র 3 থেকে 4% ভোট। তো এখন এনারা এই যারা দল করছেন তারা মনে করছেন আমরা কার ভোট, আমরা তো বিএনপির ভোট ব্যাংক পাবো না, আমরা তো জামাতের ভোট ব্যাংক পাবো না, হয়তো আমরা আওয়ামী লীগের ভোট ব্যাংক তো পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কাজেই এখন জাতীয় পার্টিকে যদি ওখান থেকে অফ করে দিতে পারি, হয়তো জাতীয় পার্টির ভোটগুলো আমাদের কাছে আসতে পারে। এটা তাদের একটা এটা আমার ধারণা, এটা তারা তো আশা করছিলেন। এটা অত্যন্ত একটা কী বলবো, এটাকে আমি খুব সহজভাবে ভালো কথা বলতে পারি না। এইভাবে একটা দলকে ব্যানিশ করে দিয়ে তাদের ভোট ব্যাংক আমি পাবো, এটা একটা এই ধারণাটা খুব মিথ্যা এবং ভুল ধারণা যদি করে থাকেন কেউ। কাজে ওটা কোনো লাভ হয়নি। যেটা হয়েছে সেটা হলো এই ধাক্কা খেয়ে জাতীয় পার্টি এখন একটা জায়গায় এসছে যে আমাদেরকে সংগ্রাম করে বাঁচতে হবে। এখন এইটা জায়গায় এসে জাতীয় পার্টি নির্যাতিত দল হিসেবে জনগণের কাছে প্রকাশ হয়ে গেছে যে জাতীয় পার্টিকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, এবং বিভিন্ন মানুষ এখন আমাদের প্রতি খুবই, যারা আরও বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, যারা এই মানে যেমন আওয়ামী লীগের লোক, অন্যান্য দল যারা নির্যাতিত হচ্ছে বা যারা বিভিন্নভাবে, যারা সাধারণ মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, তারা কিন্তু এখন মনে করছে যে আমরা জাতীয় পার্টির সাথে থাকি, আমরা জাতীয় পার্টি আমাদের সমমনা দল, আমরা জাতীয় পার্টির একসঙ্গে আমরা সাফার করছি। এটাতে আমাদের বরং আমাদের সমর্থক সংখ্যা দিন দিন বাড়ছে। এই আঘাতটা আমাদেরকে, আমি মনে করি এই আঘাতটা আমাদেরকে আরও শক্তিশালী করেছে এবং আমাদের রাজনীতিকে অনেক পরিশুদ্ধ রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছে, যে এই জনগণের পক্ষে দাঁড়ান আমরা আপনার সঙ্গে আছি। তো আমরা এখন নির্যাতিত মানুষের, অধিকার বঞ্চিত মানুষের কথা বলে তাদের সামনে যখন যাচ্ছি, আমাদেরকে তারা সাদরে গ্রহণ করছে, আমাদের জনসমর্থন বাড়ছে। আমরা যেখানে যাচ্ছি জনগণ আমাদের সঙ্গে একমত মানে হচ্ছে সবখানি। আমরা যেখানে যেভাবে করতে চাচ্ছি, বাধা দেওয়ার চেষ্টা করলো, আমি মনে করি কিছুদিনের মধ্যে এটা বাঁধ ভেঙে যাবে। দেখা গেল যে 5 আগস্টের পরে মানুষ নতুন একটি রাজনৈতিক ফ্রন্ট খুঁজছিল, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি সেই অবস্থানটি কেন নিতে পারল না, আপনার কি মনে হয়? 5ই আগস্টের পরে যেটা হয়েছে আমি তো বললাম, 5ই আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর 7 তারিখে দুজন সমন্বয় হঠাৎ বললো এনারা দোষর এবং এনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। তারপরে হঠাৎ করে দেখা গেলো যে তার 2-1 দিন পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একজন, উনি তো সরকারি একটা মন্ত্রী পর্যায়ের মানুষ, উনি ঘোষণা দিলেন যে এনাদেরকে দোষর এবং মানে সরকারিভাবে ঘোষণা করা হলো কোনো বিচার আচার ছাড়াই। আমরা আগে কিন্তু বলেছি যে আমরা সব এটা জানেন সবে আমরা কী করেছি না করেছি, যেমন আন্দোলনের পরবর্তীকালে আপনাদের সঙ্গে কথা বলা সব কিছুতে আমরা ছিলাম, সব দলের সঙ্গেই ছিলাম।
তখন হঠাৎ করে বলার পরে পরে যেটা হলো সেটা হলো একেবারে সরকারিভাবে আমাদের উপরে নির্যাতন মানে করা শুরু হলো। আমাদেরকে কোনো সভা করতে দেওয়া হবে না, সভা মিছিল করতে দেওয়া হবে না, আমাদের কোনো পলিটিক্যাল কোনো কর্মকাণ্ড করতে, আমাদের পার্টি অফিসে হামলা করা হলো, আমাদের বাড়িঘরে হামলা করা শুরু করা হলো। মানে একেবারে নির্যাতনের মধ্যে আমরা পড়ে গেলাম, কোনোখানে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছিলাম না। তো এইটাই হলো যে জাতীয় পার্টির উপরে একটা অন্যায়ভাবে একটা হঠাৎ চাপিয়ে দেওয়া হলো। এবং কেন চাপিয়ে দেওয়া হলো তখন এখন পর্যন্ত আমি এটার ব্যাপারে নিশ্চিত না। আমি যেটা বললাম, একটা ধারণা করে বললাম যে এটা হতে পারে, কেননা তাদের সঙ্গে এবং তারা যখন বিপদ আপদে পড়েছে সবচেয়ে বেশি ঝুঁকি আমি নিয়েছিলাম এবং আমি সরাসরি তাদের পক্ষে কথা বলেছিলাম, যেগুলো কথা পরবর্তীকালে আমি বুঝতে পেরেছিলাম অবশ্যই, যেগুলো কথার মধ্যে তারা যেটা বলেছে অনেক কিছু পরে ক্লিয়ার হয়ে গেছে। আওয়ামী লীগকে তো দল হিসেবে তার কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, আবার রিসেন্টলি দেখা গেল যে এই সরকারও আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ রাখছে। আসলে জাতীয় পার্টির কি অবস্থানটা কি? আমি আগেও ওটা বলেছি এবং যখন জামাতকে নিষিদ্ধ করে তখন আমি পরিষ্কার বলেছিলাম এইগুলো খুব, এটা শুধু মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যে বাধাগ্রস্ত করে সেটাও শুধু নয়, এগুলো সবসময় ব্যাকফায়ার করে। আমার ধারণা এই জিনিসটা বর্তমান সরকার যেটা করেছেন এটা আমার কাছে মনে হয় আত্মঘাতী। ওনারা এই যে জিনিসটা করেছেন অত আওয়ামী লীগকে ওনারা বেশি ভয় করছেন আর কি, আওয়ামী লীগের জনপ্রিয়তাকে ভয় করছেন, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় করছেন। কিন্তু ভয় করলে যে জিনিসটা করা উচিত ছিল সেটা হলো ওনাদেরকে মানে একটা, আমি জিনিসটাকে এইভাবে দেখি আর কি, যে অন্ধকার ঘরে একটা সাপ আছে, যে কোনো সময় আমাকে মারতে পারে, আমি তাকে মারার জন্য চারপাশে না খুঁজে তাকে যদি কোনোখানে পারি একটা ঝোলা বন্ধ করে আমার কাছে রেখে দিই তাহলে আই এম সেফ, যে কোথায় সে আছে। কিন্তু ওনারা ওই দিকে যাননি। ওনারা যেটা করেছেন সেটা হলো সত্যিকার অর্থে আওয়ামী লীগের সঙ্গে যে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি করেছেন এবং তাদের যে এখন চারপাশের বিশ্ব পরিস্থিতি এবং অর্থনৈতিক বাস্তবতা, এর প্রেক্ষিতে দেশের মানুষের যখন বিরাটভাবে হতাশার মধ্যে পড়বে তখন কিন্তু মানুষের একটা আন্দোলন বা এই ধরনের সরকার বিরোধী মনোভাব নিয়ে এগিয়ে আসার সম্ভাবনা আছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ যদি তাদের বিপক্ষে কোনো অবস্থান নেয় এটা তাদের জন্য বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হতে পারে। আরও ইন্টারন্যাশনাল ইয়েতেও এটা নিয়ে, কারণ আওয়ামী লীগকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা করা খুব কঠিন হবে এবং স্থিতিশীলতাটা কিন্তু সবাই চাচ্ছে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী দেশ সবাই চাচ্ছে যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। স্থিতিশীলতা না হলে যেটা সমস্যা হতে পারে, একটা হলো দেশের ইকোনমিতে বিরাট একটা সমস্যা সৃষ্টি করতে হবেই, আর সেকেন্ড হলো এটার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আবার যে জঙ্গিবাদ, যার কারণে আমরা সবাই জঙ্গিবাদকে বাদ দেওয়ার জন্যই তো একটা বিএনপিকে নেওয়ার ব্যাপারে, বিএনপি আসার ব্যাপারে আমরা সবাই খুশি হয়েছি যে দেশে একটা মৌলবাদী সরকার থেকে রক্ষা পেয়ে একটা স্বাভাবিক সরকার এসছে আমাদের দেশের সঙ্গে, যেটা মানানসই হয় আমাদের কালচারের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে। এখানে কিন্তু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেবে। কাজে এইখানে বিএনপি কতটুকু ইন্টারন্যাশনাল সমর্থন পাবে এই বিষয়ে এটা আমি সন্দেহ করি এবং এটা শেষ পর্যন্ত তাদের জন্য আমি যেটা বললাম একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলে বিবেচিত হতে পারে। সর্বশেষ জানতে চাই যে আগামী দিনের রাজনীতি নির্ধারণে আসলে জাতীয় পার্টি কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে? আমরা যেটা সবচেয়ে সহজ জিনিস সেটা হলো জনগণের অধিকার, যেখানে জনগণ অধিকার বঞ্চিত হবে, যেখানে বিভিন্নভাবে অত্যাচার নিপীড়নের শিকার হবে, আমরা সেখানে তাদের পাশে দাঁড়াবো। সামনের দিকে রাজনীতিতে সবচেয়ে বড় একটা সমস্যা সৃষ্টি করা হচ্ছে, যেটা আমি মনে করি যে আওয়ামী লীগকে দল থেকে বাইরে বের করে রেখে এটার জন্য কিন্তু আরেকটা জিনিস আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ মানুষের চিন্তা করা, যে আমি যেটা একটু আগে বললাম, হিসাব করে আমি দেখিয়ে দিয়েছি, তারা যে 59.44% বলছেন, এটাতে প্রায় 7.5 কোটি মতো মানুষ ভোট দেওয়ার কথা, কিন্তু বাস্তবে তারা সেইটা ভোট দিতে গেলে এক একটা ভোট সেন্টার তাদের প্রায় 2,40,000 ভোট সেন্টার ছিল, এক একটা ভোট বুথে তাদের লাগে 310টা করে ভোট দিতে হয় ওই 540 মিনিট বাদে। এটাতে তাদের এক একটা ভোটার সময় পায় মাত্র 104 সেকেন্ড এবং কন্টিনিউয়াসলি সব ভোট সেন্টারে ওই 104 সেকেন্ডে ভোট দেওয়াটা ইম্পসিবল। আমি বলছি যে অন্ততপক্ষে যদি কত মিনিট লাগে, 3 মিনিট 4 মিনিট, 3 মিনিট আর 4 মিনিট হিসাব করে, এবং অর্ধেক লোক 3 মিনিটে দিয়েছে, অর্ধেক লোক 4 মিনিটে দিয়েছে এবং অর্ধেক সময় ভোটটা চালু ছিল, অর্ধেক সময় বেশিরভাগ জায়গায় বলছে বেশিরভাগ সময় খালি ছিল। সেই হিসাব করে আমি বলেছি যে 15%, অর্থাৎ প্রায় 2 কোটির চেয়ে একটু কম ভোটার ভোট দিয়েছে। 11% বা 85% বা প্রায় 11 কোটি লোক ভোট দেয়নি এবং এই ভোটাররা কিন্তু এই 11 কোটি লোক ভোট দেয়নি কেন, এটা একটা বিশাল বিবেচ্য বিষয় আমাদের জন্য, যে ভোটাররা কি চাচ্ছে।
একটা জিনিস তারা অনেকেই, আমি বলেছি, তারা মনে করছে যে ওটা গন্ডগোল হট্টগোল হতে পারে, ওই জন্য হয়তো অনেকে যায়নি, কিন্তু দেখেছে যখন গন্ডগোল হট্টগোল নেই। অন্য সময় আমরা যখন নির্বাচন করছি জোর করে নিয়ে যাওয়া হতো, ভাই কোনো গন্ডগোল আসেন, ভোট দিতে আসেন, আমরা নিয়ে যাচ্ছে, এইভাবে নিয়ে এবার হয়নি। তার মানে এই লোকগুলি মনে করছে যে এই নির্বাচনের মাধ্যমে কোনো পরিবর্তন হবে না। অনেকে মনে করছে যে ওই মাথা কী হবে আর লেজ কী হবে ওইটাই পরিবর্তন হবে, জিনিস একই থাকবে, কিন্তু তাহলে তারা তাদের এক্সপেকটেশনটা কি? তাদের এক্সপেকটেশন একটা কোনো কিছু পরিবর্তন। এখন এই পরিবর্তনটা কেন তারা ভোট দিচ্ছে না, কী পরিবর্তন তারা চাচ্ছে, তার মধ্যে একটা বড় অংশ আমার নিজের একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যেটা সেটা কিন্তু তারা মনে করছে যে আগেই অনেকে মনে করছিল যে এই সরকার ভালো না, সেটা এক জিনিস, একটা বিএনপির আমরা দেখছি, কিন্তু পরবর্তীতে এখন যে আগেই ভালো ছিল এই কথাটা দিন দিন বাড়ছে। তার মানে আওয়ামী লীগের সমর্থন বাড়ছে। আওয়ামী লীগের যে লোকটা বলছে আমি আগেই ভালো ছিলাম, সে শুধু আওয়ামী লীগকে সমর্থন করছে না, সে শেখ হাসিনাকে সমর্থন করছে। তো আমাদের কথা হলো যে তার বাইরেও অনেক লোক আছে এখন আনডিসাইডেড। তো আমরাও যদি সেইভাবে জনগণের কাছে যেতে পারি তাহলে হয়তো আমরাও সেই ভোট ব্যাংক একটা পেতে পারি। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পুরো সাক্ষাৎকার জুড়ে আমি ছিলাম এম পারভেজ, আপনারা দেখছিলেন মানব জমিন, কারো তাবেদারি করে না।